বিন্দা আর ময়নাকে টাকার লোভ দেখিয়ে বোকা বানিয়ে সব সম্পত্তি আবারও প্রমিতা আর নবারণের নামে করে দিল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙার বানানো কোল্ড কফি খেয়ে বিন্দার অবস্থা খারাপ হয়ে যায়। তখনই বিন্দা উপরে ছুটলেই রাঙা বলে, কি হলো মেজো বৌদি বলতো, বড় বৌদির কি হলো? তারপর দেখা যাবে বিন্দা উপর থেকে নিচে নেমে আসে। তখন ময়না বলে, দিদি ভাই তোমার কি হয়েছে, তুমি ঠিক আছো তো? তখনই বিন্দা বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই একটু সমস্যা হয়েছিল। ঠিক তখনই আবারও পেটে মোচড় দেয় বিন্দার। তখন বিন্দা আবারও দৌড়ে যেতে লাগলেই রাঙা বলে, বড় বৌদি তোর সঙ্গে আমি যাবো নাকি? তখন বিন্দা বলে, না না তুই আমার সঙ্গে কোথায় যাবি? এই বলে বিন্দা তড়িঘড়ি করে আবার উপরে চলে যায়। এদিকে রাঙা ময়নাকে বলে, বড় বৌদির আবার কি হলো কে জানি? তখন ময়না বলে, দিদি ভাইয়ের আবার শরীর খারাপ হলো না তো? তারপরে দেখা যাবে বিন্দা সারা রাত ছোটাছুটি করে। তখনই রাঙা মনে মনে হাসতে থাকে। তারপরে বিন্দা এসে বসলেই রাঙা বলে, বড় বৌদি তুই ঠিক আছিস তো? তখন বিন্দা বলে, রাঙা কোল্ড কফিটা খাওয়ার পর থেকেই আমার এরকম অবস্থা কেন? তুই আবার কোল্ড কফিতে কিছু মিশিয়ে দিসনি তো? তখন রাঙা বলে, কি যে বলিস না বড় বৌদি, আমার ঘাড়ে কটা মাথা বলতো? আমি আমি তোর খাবারে কিছু মিশাবো? আর তাছাড়া তুই হলো এই বাড়ির মালকিন, আমাদের থাকতে দিয়েছিস বলে আমরা এই বাড়িতে থাকতে পারছি। আর আমি কিনা তোর খাবারে কিছু মিশাবো? কই, আমি তো মেজো বৌদি আর তোর জন্য একসঙ্গে কফি বানালাম, কই মেজো বৌদির তো কিছু হলো না? তখন ময়না বলে, হ্যাঁ দিদি ভাই আমার তো কিছু হলো না। তখনই দেখা যাবে বিন্দার আবারও পেটে মোচড় দেয়। আর বিন্দা উপরে চলে গেলেই রাঙা হাসতে থাকে আর বলে, দেখ এবার মজাটা দেখ, কালকে থেকেই তোদের মালকিন হওয়ার স্বাদ আমি ঘুচিয়ে দেব। দেখ কালকে থেকে রাঙার খেলাটা আবারও শুরু হবে। তারপরে দেখা যাবে সকালবেলা প্রমিতা বেরিয়ে গেলে এদিকে বিন্দা রাঙাকে বলে, কি ব্যাপার মা, সকাল সকাল ব্যাগপত্র নিয়ে কোথায় চলে গেল রাঙা? কোথায় চলে গেল? আর আমাদের কাউকে কিছু না জানিয়ে মা এভাবে বাইরে যেতে পারে না। কোথায় গেছে বল, কোথায় গেছে? তখন তো রাঙা কিছুই বলে না। তারপরে দেখা যাবে বিন্দা বলে, শোন ভুলে যাস না এই বাড়িটা আমাদের, তাই আমাদের বিরুদ্ধে কোনো প্ল্যান করার চেষ্টাও করিস না। তখনই সভ্য বলে, আচ্ছা মা মার মতো বেরিয়ে গেছে, কে বেরোবে না বেরোবে সেটাও কি তোমাদের বলতে হবে নাকি? তখন বিন্দা বলে, হ্যাঁ এই বাড়িতে যখন তোমরা আছো তাই আমাদের কাছে না জিজ্ঞাসা করে না বলে কোথাও তোমরা বেরোতে পারবে না। ভুলে যেও না এই বাড়িটার এখন আমাদের নামে, আর এই বাড়ির মালিক আমরা, বুঝতে পেরেছো? তাই কোথাও কোথাও কেউ বেরোতে পারবে না। তখনই সার্থকী বলে, এই রাঙা তোরা আবার কোনো প্ল্যান করছিস না তো? না হলে মা হঠাৎ করে কোথায় চলে গেল? মার তো কোথাও যাওয়ার কথা ছিল না, কোথাও যাওয়ার কথা ছিল না, তাহলে মা কোথায় গেছে? বল কোথায় গেছে? তোরা কি কিছু একটা ঘটাতে চাইছিস নাকি? তখনই নবারণ রেগে গিয়ে বলে, কেন? প্রমিতা প্রমিতা গুরুদেবের আশ্রমে গেছে, তাহলে সেটাও কি তোমাদের কাছে বলে যেতে হবে নাকি? কি শুরু করেছো তোমরা? প্রমিতা প্রমিতার মতো করে গুরুদেবের আশ্রমে গেছে, সেটা নিয়ে এত কৈফত কেন দিতে হবে সেটা তো বুঝতে পারছি না। তখনই বিন্দা বলে, কৈফত দিতে হবে বাবা, কারণ এই বাড়িটা আমার নামে। কেন মা হঠাৎ করে গুরুদেবের আশ্রমে গেল? তখনই নবারণ বলে, একটু নিঃশ্বাস নিতে গেছে, কারণ এই বাড়িতে তো নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই, সেই জন্য। তখন রাঙা বলে, হ্যাঁ রে বড় বৌদি, আসলে মা না ভালো লাগছিল না মার, তার জন্য আমরাই বললাম যে মা কিছুদিনের জন্য আশ্রমে ঘুরে আসতে ভালো লাগবে। তখন বিন্দা বলে, রাঙা কি চাস তোরা বলতো, কি চাস? হঠাৎ করে মা গুরুদেবের আশ্রমে কেন গেল? কই, এতদিন তো যাওয়ার প্রয়োজন মনে করিনি, আর এখন হঠাৎ করে আজকে সকাল সকাল বেরিয়ে গেল। কি করতে চাইছিস তুই? তুই কি কোনো খেলা খেলছিস নাকি? তখন রাঙা বলে, না রে বড় বৌদি, আসলেই তো মা মার ভালো লাগছিল না, তাই মাকে আমি আর বাবা মিলে বলেছি যে গুরুদেবের আশ্রম থেকে ঘুরে আসতে, আর তাছাড়া যাওয়ার সময় কান্নাকাটিও করেছে। তখন ময়না বলে, কেন কাঁদলো কেন? তখন রাঙা বলে, দেখো না এই বাড়িটা তো মা আর বাবার নামেই ছিল, এখন হঠাৎ করে তোদের নামে হয়ে গেছে, নিজের বাড়িটা সাজানো গোছানো বাড়িটা নিজেদের নামে আর নেই, তাই মা কাঁদছিল। তারপর সার্থকী বলে, থাক না বড় বৌদি, এক সপ্তাহই তো ব্যাপার, এক সপ্তাহ পরে তো আবার এই বাড়িতে ফিরতে হবে, তাই না? আসুক আসুক। তখন রাঙা বলে, হ্যাঁ রে বড় বৌদি, মা একটু ঘুরে আসুক, মার তাহলে ভালো লাগবে, তার জন্যই মাকে আমরা পাঠিয়েছি। তখন বিন্দা বলে, শোন রাঙা, এই বাড়িতে থাকতে হলে আমি যা বলবো তাই তোদের শুনতে হবে, আর তোরা না এক ঘরে কুচুর 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 করতে পারবি না। তখন সভ্য বলে, মানে আমরা কি এক ঘরে হয়ে থাকবো নাকি? এটা তুমি কি বলছো? হ্যাঁ, আমরা কারোর সঙ্গে কেউ কথা বলতে পারবো না? তখন বিন্দা বলে, হ্যাঁ এক ঘরে হয়েই থাকবে তোমরা, বুঝতে পেরেছো? কারণ এই বাড়িটা আমার, তাই আমার বিরুদ্ধে কোনো রকম কোনো তোমাদের ফন্দি আটতে দেবো না, কোনো ষড়যন্ত্র করতে দেবো না। তখন সার্থকী বলে, থাক না, কিন্তু তোরা কথা বলতে পারবি, কিন্তু এই ড্রয়িং রুমে এসে কথা বলতে হবে। এই যে সিসিটিভি ক্যামেরা দেখছিস, এই ক্যামেরাতে যেন আমরা সবকিছু দেখতে পাই, তেমন ভাবেই তোরা
এই ড্রয়িং রুমে এসে কথা বলবি। কোনো রকম কোনো ফোন দেওয়াটা চেষ্টা করবি না, কোনো রকম কোনো প্ল্যান করার চেষ্টা করবি না। এক জায়গায় যেন খুচু খুচু করতে না দেখি। বুঝতে পেরেছিস? আমরা যেটা বললাম সেটাই যেন হয়। এই বলেই বিন্দা, ময়না আর সার্থকী সেখান থেকে চলে যায়। ওইদিকে নবারুণ বলে, হ্যাঁ রে রাঙা, আমাদের তো সব পথ ওরা বন্ধ করে দিচ্ছে। তখন সভ্য বলে, হ্যাঁ রে রাঙা, এবার কি করবো আমরা? তখন রাঙা বলে, চিন্তা করিস না, আমি কালকের মধ্যে তোদেরকে বলে দেবো কি করতে হবে। ওইদিকে দেখা যাবে একলব্য ঘুম থেকে ওঠে। তখনই রাঙা একলব্যর জন্য কফি নিয়ে আসে আর আহিরির বলা কথাগুলি ভাবতে থাকে। তারপরে রাঙা একলব্যকে বলে, নে উড়ান বাবু, কফি খা, ভালো লাগবে। তখন একলব্য কফি খেতে থাকে। রাঙা বলে, আচ্ছা উড়ান বাবু, কালকে কি যেন বলছিলি যে তোর তোর ভালো লাগছে, আনন্দ হচ্ছে? তখন একলব্য বলে, হ্যাঁ রাঙা, আসলে ফিটনেস টেস্টে আমি ফিট হয়ে গেছি, তো তার জন্য না এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে নিজের এক্সাইটমেন্টটা না ধরে রাখতে পারিনি, তার জন্য বেশি ড্রিঙ্কস করে ফেলেছিলাম। আর সেলিব্রেট করার কথা আহিরি বলেছিল। তখনই রাঙা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর একলব্য বলে, সত্যি আমি আজকে খুব খুশি, আমি এবার একটা চাকরি পাবো, আগের মতো আবার প্লেন চালাবো। আর এই সবকিছু না আহিরির জন্য সম্ভব হয়েছে। তখন রাঙা তাকিয়ে থাকে একলব্যর দিকে। তখনই একলব্য বলে, হ্যাঁ রাঙা, আহিরি এই লড়াইটাতে অনেকটা অনেকটা আমাকে হেল্প করেছে। ও যদি এই লড়াইটাতে আমাকে এভাবে হেল্প না করতো না, আমি পারতাম না। তখন রাঙা বলে, হ্যাঁ রে উড়ান বাবু, তাই তোকে খুশি দেখে আমারও ভালো লাগছে। আচ্ছা উড়ান বাবু, তুই যখন বেরোবি আমাকে নিয়ে যাবে তোর সঙ্গে? আসলে আমার বাইরে যাওয়ার দরকার ছিল একটু কেনাকাটা করার জন্য। আসলে আমি একা যেতে গেলে তো বড় বৌদি নানান কথা বলবে, ওদের হাজারটা খারাপ কথা শুনতে হবে, তার জন্য বলছিলাম। তখন একলব্য বলে, ঠিক আছে আমি যাই, তুমি রেডি হয়ে নাও। ওইদিকে রাঙা চুপি চুপি সিসিটিভি ক্যামেরার আড়াল হয়ে গিয়ে তারপর সভ্যর সঙ্গে কথা বলে। আর সভ্যকে বলে, বড় দাদা বাবু, তুই গিয়ে রাস্তার মোড়ে গিয়ে দাঁড়া, আমি আসছি। বাবাকেও বলে দিয়েছি, আর দিদি ভাই জামাই দাদাকেও বলে দিয়েছি। তখন সভ্য বলে, ঠিক আছে। তারপর দেখা যাবে সভ্য এখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে সার্থকীরা খেতে বসেছে। তখন সার্থকী বলে, রাঙা কোথায় গেল? বড় বৌদি, তুমি নিজেরটা নিজে ব্রেড লাগাচ্ছ। তখনই দেখা যাবে সভ্য বেরিয়ে যেতে লাগলে বৃন্দা বলে, কি ব্যাপার সভ্য, কোথায় যাচ্ছ? বেরোচ্ছ? খাবে চলো। আর চিলেকোঠার ঘরে এখন শরীর ব্যথা করছে না? শোনো, এখনো কিন্তু আমার পাশের জায়গাটা না, আমার রুমে এখনো ফাঁকা আছে, কারণ তুমি আমার স্বামী। তোমার জন্য আমার সঙ্গে জায়গাটা সব সময় ফাঁকা আছে। তোমার জন্য তোমার কষ্ট হচ্ছে, আমার যা, তোমার তো তাই বলো, তুমি না চলে আসতে পারো। তখন সভ্য বলে, না, তোমার চেহারা দেখলেই না আমার রাগ ওঠে, ভালো লাগে না আমার। এই বলে সেখান থেকে বেরিয়ে পড়ে সভ্য। তারপর দেখা যাবে রাঙা চুপি চুপি এসে ব্যাগটা রেখে দেয়। ওদিকে সার্থকী বলে, কিরে রাঙা, তুই কোথায় ছিলি? এখানে আমরা একা একা খাচ্ছি, তুই তুই কোথায় গিয়ে বসেছিলি? তখনই দেখা যাবে অঙ্কুর আর পাঞ্চেরি খাবার নিয়ে নিচে নামছিল। তখন অঙ্কুর আর পাঞ্চেরি বলে, আমরা খাবার ডেলিভারি দিতে যাচ্ছি। তখন বৃন্দা বলে, শোনো অঙ্কুর, তুমি যে এই বাড়িতে থেকে এই যে খাবার ডেলিভারির কাজ করছো, ক্যাটারিং এর কাজ করছো, তার থেকে তার জন্য সামনের মাস থেকে 1200 টাকা করে ভাড়া দিতে হবে। তখন তো এই কথা শুনে অঙ্কুর, রাঙার, পাঞ্চেরি অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন বৃন্দা বলে, এই যে একটা রুম ইউজ করছো, তার জন্য তো আলাদা করে ভাড়া দিতে হবে, তাই না? কি বলো সার্থকী? তখন সার্থকী বলে, অবশ্যই, আর মেয়ের জামাইয়ের ফিরে খাওয়ার দিন শেষ। তখন পাঞ্চেরি বলে, একদম চুপ করতে মেজ দাদা। তখনই বৃন্দা বলে, একদম গলা উঁচু করে কথা বলবে না পাঞ্চেরি, ভুলে যেও না এই বাড়িটার মালিক এখন আমরা, তাই তোমাদেরকে যেটা বলেছি সেটাই করতে হবে, ভাড়া দিয়েই এই বাড়িতে থাকতে হবে। তখন ময়না বলে, হ্যাঁ তাছাড়া ওদের তো ভালোই লাভ হয়, তাহলে দেবে না কেন? টাকা কেন দেবে না? তখন অঙ্কুর রাঙার দিকে তাকায়। তখন রাঙা ইশারাতে বলে যে টাকা দেওয়ার কথা বলতে। তখন অঙ্কুর বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভাড়া না হয় দেবো, এখন আমাদের দেরি হয়ে যাচ্ছে, পাঞ্চেরি চলো। এই বলে অঙ্কুর পাঞ্চেরিকে নিয়ে বেরিয়ে পড়ে। তারপরে দেখা যাবে একলব্য রেডি হয়ে নেমে আসে আর বলে, কি ব্যাপার রাঙা, তুমি না বললে আমার সঙ্গে যাবে, তুমি তো এখনো বেরোনি? তখন বৃন্দা বলে, কি রে রাঙা, তুই কোথায় যাবি? তখন রাঙা বলে, আসলে কিছু বাজার না ফুরিয়ে গেছে, মশলাপাতিও ফুরিয়ে গেছে, যেগুলো আজকে আনতে হবে। তখন সার্থকী উঠে দাঁড়িয়ে রাঙাকে বলে, রাঙা, তুই বাইরে গিয়ে সবার সঙ্গে একসঙ্গে ঘোট পাকানোর ব্যবস্থা করছিস না তো? তুই কি সবার সঙ্গে কথা বলার জন্য বাইরে যাচ্ছিস? শোন, আমাদের বিরুদ্ধে কোনো রকম কোনো যদি প্ল্যান করার চেষ্টা করিস না, তাহলে কিন্তু আমরা ছাড়বো না, এই বাড়ি থেকে সোজা বের করে দেবো। তখন বৃন্দা বলে, শোন রাঙা, ভুলে যাস না এই বাড়িটা আমাদের, আমাদের নামে, বুঝতে পেরেছিস? তাই তোরা চাইলেও না কিচ্ছু করতে পারবি না। তখন রাঙা বলে, না রে বড় বৌদি, আসলেই জিনিসপত্র দরকার। তখন বৃন্দা বলে, শোন, আমরা যদি পুলিশকে ফোন করে বলি না যে তোরা জোর জবরদস্তি এই বাড়িতে দখল করে আছিস, তাহলে কিন্তু পুলিশ তোদেরকে এসে ধরে নিয়ে যাবে। তখন সার্থকী খুব খারাপ ব্যবহার করতে থাকে, আর বৃন্দাও। তখনই একলব্য রেগে যায়, বলে, রাঙা, তোমার জন্য এই কথাগুলো আমাকে সহ্য করতে হচ্ছে,
আগে শুধু আমি চাকরিটা পেয়ে যাই, তারপর মায়ের সঙ্গে এই বাড়িতে থাকা নিয়ে কথা বলতে হবে। এবার যাওয়ার হলে তাড়াতাড়ি এসো, আমি বাইরে দাঁড়াচ্ছি। এই বলে একলব্য বেরিয়ে যায়। তখন রাঙা বলে, আমি তাহলে যাই? আসলেই রে, মশলাপাতিগুলো সব আনতে হবে, আসলে আজকেই লাগবে। তখন বৃন্দা বলে, যা। তারপরেই রাঙা বেরিয়ে গেলেই সার্থকী বলে, বড় বৌদি, রাঙা আবার সবাইকে নিয়ে খোট পাকাচ্ছে না তো? বাড়ির সবাই একসঙ্গে বেরিয়ে গেছে। তখনই বৃন্দা বলে, এই মেয়েটা না খুব বুদ্ধি, ও পড়াশুনো না করলে কি হবে? ও যে বুদ্ধি রাখে না, ও যদি পড়াশুনো করতো তাহলে কিন্তু ও আমাদেরকে এক হাতে বেচে আরেক হাত থেকে কিনে নিয়ে আসতো। এই মেয়েটার প্রচন্ড বুদ্ধি, তাই ওকে তো চোখে চোখে রাখতেই হবে। তারপরে দেখা যাবে রাঙা আর একলব্য রাস্তা দিয়ে হাঁটছে। তখন রাঙা বলে, পুরাণ বাবু, তুই যে এই যে সুন্দর করে বেরোচ্ছিস, সেটার জন্য আমার খুব খুশি লাগছে। তখন একলব্য বলে, হ্যাঁ রাঙা, আজকে হয়তো একটা চাকরি পেয়েও যেতে পারি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার পাশে আছো। তারপরে দেখা যাবে রাঙার একলব্য ছদ্মবেশ নিয়ে ময়না আর বিন্দাকে বোকা বানায়। তখনই এই বাড়ির দাম চায় বিন্দা 5 কোটি টাকা। তখনই একলব্য বলে, 10 কোটি টাকা দেব। তখন নকল টাকা দিয়ে বিন্দার কাছ থেকে পুরো বাড়িটা লিখে নেয় রাঙা। তখনই রাঙা নিজের ছদ্মবেশ খুলে বলে, আমার যেমন ছদ্মবেশ ছিল তেমন এই টাকাগুলো নকলে